সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ অনুযায়ী চাকরিহারাদের চাকরি ফেরানোর কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া হলো। অর্থাৎ চাকরিহারাদের মধ্যে যাদের পুরনো চাকরিতে ফেরানোর মতো পরিস্থিতি রয়েছে তাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া 4200 জন এমন রয়েছেন। এ বিষয়ে আরো জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, সুপ্রিম কোর্টের নির্দেশে এত সংখ্যক চাকরি প্রার্থীকে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার নজির নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে 2016 নিয়োগে যারা চাকরি পেয়েছিলেন, যাদের চাকরি বাতিল হয়েছে, তারা যদি তার আগে সরকারি দপ্তর বা সরকারি সংস্থার জায়গায় চাকরি করে থাকেন তাহলে তাদের পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে। সেই মোতাবেক আজকেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ছাড়পত্র দিয়ে দিল 4200 জনকে পুরনো চাকরিতে ফেরানোর। এই যে 4200 জনকে পুরনো চাকরিতে ফেরানো হচ্ছে তার মধ্যে প্রাথমিক শিক্ষক স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এর আগে শিক্ষক হয়েছেন, তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়েছিলেন বিভিন্ন মাদ্রাসার জন্য, তাদেরকে এই নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই 3 বোর্ডকে চিঠি লিখে জানিয়ে দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর তালিকা ধরে যাতে তাদের দ্রুত নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়। আগামী সপ্তাহ থেকেই স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। রাজ্য সরকারের তরফে ছাড়পত্র দেওয়ার পরই স্কুল শিক্ষা দপ্তর আজ এই ছাড়পত্র দিয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। 4200 জনকে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, যেমনটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ধন্যবাদ। বিবাহ বিপাকের শোভন এভাবে বোধহয় বলা যেতেই পারে, তার কারণ ডিভোর্সের যে মামলা, সেই মামলা শোভন চট্টোপাধ্যায় সেই মামলা খারিজ করে দেওয়া হলো। বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, কিন্তু তার বিয়ে ভাঙার মামলা খারিজ। শুধু তাই নয়, রত্না চট্টোপাধ্যায় বিয়ে টেকাতে চেয়েছিলেন, সেই মামলাও খারিজ। কোন গ্রাউন্ডে, কিভাবে জানবো? প্রীতি রয়েছে আমার সঙ্গে ফোনে। প্রীতি, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি 2017 সালে এই বিবাহ বিচ্ছেদ মামলা করেন শোভন চট্টোপাধ্যায় এবং সেই যে মামলা, সেই মামলা খারিজ করে দেয় আজ আলিপুর কোর্ট। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় তিনি একসঙ্গে থাকার অনুরোধে তিনি আরেকটি আপিল করেন, সেই মামলাও খারিজ করে দেওয়া। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা যখন কথা বলি শোভন চট্টোপাধ্যায় এবং ঐশ্বরী বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে, তারা কিন্তু এই যে রায়, অর্থাৎ আলিপুর কোর্টের যে রায় তাদের বিবাহ বিচ্ছেদ মামলাতে খারিজ করে দিচ্ছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে যাচ্ছে এবং খুব শীঘ্রই তারা কিন্তু এই যে বিবাহ বিচ্ছেদ মামলা, সেই মামলার যে রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবে। এবং পরবর্তীতে দেখার বিষয় যে হাইকোর্টের তরফে কি একই রায় রাখা হয় নাকি অন্য কোনো এর পরিবর্তন হয়। অতনু, ধন্যবাদ। আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, সেই লড়াইয়ের জয় আজকে হলো। এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে, যার দোষ আমি কিছু কখনো করিনি। দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল। আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক, যে উনি ভুল করেছেন। 8 বছর ধরে উনি নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে। উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন, আজকে তার সব শেষ হয়ে গেল। আমার মায়ের জয়, আমি আমার মায়ের ছেলে, তো আমার খুশি মানে অনন্ত। এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস অ্যান্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট। আলটিমেটলি সত্যের জয় হয়েছে। শোভনবাবু যে পিটিশনটা ফাইল করেছিলেন, ওনার যে মামলাটা করেছিল, যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না, ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে, আমরা টাকা পয়সা নয়ছয় করি, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারে। চ্যালেঞ্জ করেছিলাম এবং আমরা কাউন্টার ক্লেমে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে আবার ঘর করতে। সেই অ্যাপ্লিকেশনটা জজ সাহেব রিজেক্ট করেছেন। অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো, কিন্তু জুডিশিয়ালি ওনারা যেরকম সেপারেটেড আছেন সেপারেটেডই থাকবেন। দেশ জুড়ে চর্চা চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আর সেই চর্চার মধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলগুলি নিয়ে আজ বৈঠকে বসেছিল। আর সেই বৈঠকে দেখা গেল বাদানুবাদ শুরু হয়ে গেল শুরু থেকেই। কি হলো এই বৈঠকে জানবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ,
দেখো, আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সর্বদলীয় বৈঠক ছিল। মূলত বুথ বিন্যাস নিয়ে এই সর্বদলীয় বৈঠক হয়। বুথ বিন্যাস নিয়ে বিভিন্ন জেলা শাসকদের রিপোর্ট যখন তুলে ধরা হয় এবং সেই রিপোর্টে বলা হয় যে 24টি জেলার জেলাশাসক যে রিপোর্ট পাঠিয়েছেন বুথ বিন্যাস নিয়ে, সেখানে কোনো রাজনৈতিক দলেরই কোনো অভিযোগ নেই। বুথ বিন্যাস নিয়ে জেলা স্তরে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে বিভিন্ন জেলাশাসকরা যে বৈঠক করেছেন, সেখানে জেলা স্তরে কোনো রাজনৈতিক দল থেকেই কোনো অভিযোগ আসেনি। সেই রিপোর্ট তুলে ধরা মাত্রই সিও দপ্তরের যে সর্বদলীয় বৈঠক, সেখানে একাধিক রাজনৈতিক দলের তরফে প্রশ্ন তোলা হয় এবং সেখানে শুরু হয় তুমুল বাক্য বিনিময়। তার কারণ বিশেষত বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর তরফে প্রশ্ন তোলা হয় যে এটা কি করে সম্ভব যে কোনো রাজনৈতিক দলের তরফে কোনো অভিযোগ নেই, এবং সেখানেই জেলা শাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে একাধিক বিরোধী দল। যদিও এই ইস্যু নিয়ে সরব হয়নি তৃণমূল কংগ্রেস, পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে সরব হয় এসআইআর নিয়ে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে সরব হয় যে রাজ্যে কোনো রকম এসআইআর করা যাবে না, তা স্পষ্ট করে দেওয়া হয় বৈঠকে উপস্থিত থেকেই। বৈঠকের শুরুতেই এই ইস্যুকে কেন্দ্র করে তুমুল বাকবিতণ্ডা এবং বাক্য বিনিময় হয়। সিওর সঙ্গেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারপর মুখ্য নির্বাচনী আধিকারিক জানান যে বুথ বিন্যাস নিয়ে কোনো অভিযোগ থাকলে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তা জানানো যাবে, এবং তা জানানোর তারপরেই গোটা বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একমত হয় এবং তারা সিওর এই যে আশ্বাস, সেই আশ্বাসে তারা বেশ কিছু বিষয়ে দাবি রাখেন এবং তারপরেই তারা বৈঠক থেকে বেরিয়ে আসেন এবং বৈঠক শেষ হয়। কিন্তু মূলত যে বুথ বিন্যাস নিয়ে আলোচনা, সেই বুথ বিন্যাস নিয়ে বিভিন্ন জেলা শাসকদের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টেই মূলত সন্তুষ্ট হতে পারেনি রাজনৈতিক দলগুলি, এবং আজকের যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলই সন্তুষ্ট হতে পারলো না। অন্তত বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াতে তেমনটাই উঠে এলো। ফলত যে উদ্দেশ্য নিয়ে আজ সর্বদলীয় বৈঠক হলো, অন্তত বলাই যায় সেই উদ্দেশ্যে সফল পেল না সিও দপ্তর। তার কারণ বুথ বিন্যাস নিয়ে যে আলোচনা চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাতে চেয়েছিল, তা আজকে সফল হলো না সিও দপ্তরে। আমরা যেটা বলতে চেয়েছি যে ইলেকশন কমিশন তারা নিরপেক্ষভাবে কাজ করবে। মাঠের রেফারি যদি ঠিক না হয় তাহলে খেলার রেজাল্ট কি হবে? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে, সেটা কখনো এসআইয়ের নাম করে, কখনো কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে, বিভিন্ন নিয়ম কানুন করে। পশ্চিমবাংলায় এসআই হবে না। বিজেপির ওবিসি মোর্চার বিধানসভা অভিযান, যে অভিযান কলেজ করে পৌঁছতেই আজ ধুন্ধুমার, পুলিশের বাধা এবং তারপরে অবস্থা দেখুন। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। পুলিশের অভিযোগ অনুমতি ছাড়াই এই মিছিল। সাংসদ জ্যোতির্ময়, তার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। প্রতিবাদ করতে